দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের চায়নার বিনিয়োগ নিয়ে। আমরা যেহেতু দেখলাম যে বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সম্প্রতি চায়নায় গিয়েছিলেন। চায়নায় আমরা দেখেছি অনেকগুলো চুক্তি হয়েছে চায়নার সঙ্গে। এর মধ্যে সরকারের অন্যতম ফোকাস ছিল কিন্তু বিনিয়োগ সম্পর্ক নতুন করে বিল্ড আপ করতে। তো চায়নার সঙ্গে সম্পর্ক এবং চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা দেখেছি আমাদের সরকার অনেক বেশি গুরুত্ব দিয়েছে অন্যান্য দেশের তুলনায়। এবং যেহেতু তাদের সরকারের প্রথম সফর ছিল ইলেকশনের পরে, সেটি মালয়েশিয়ার পরেই চায়নায় ছিল আমাদের সরকারের প্রধানমন্ত্রীর প্রথম সফর। তো এটি নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, যেহেতু চায়না একটি মেজর পাওয়ার প্লে করে এই ভূ রাজনৈতিক দিক থেকে। যদি আমরা দেখি আমাদের তিনটি বড় পাওয়ারের সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে চলতে হয়, ইন্ডিয়া, আমেরিকা এবং চায়না। তো এই তিনটি দেশের মধ্যে চায়নাকে সরকার বিনিয়োগের দিক থেকে এত গুরুত্ব দিচ্ছে কেন? তো সেটি যদি আমরা কিছু ডেটা দেখি, যে চায়না আমাদের গত এক দশকে বাংলাদেশে আসলে কিভাবে একটি সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হিসেবে গড়ে উঠলো, সেই গল্পটা যদি আমরা দেখি তাহলে আসলে বোঝা যায় যে সরকারের কেন এত গুরুত্ব চাইনিজ ইনভেস্টমেন্টের উপর। আমরা যদি দেখি জাস্ট 10 বছর পেছনে তাকাই, 2016 সালে আপনাদের মনে থাকবে যে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ ভিজিট করেছিলেন। সে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং সে সময় তিনি $40 বিলিয়ন বাংলাদেশে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট করেছিলেন। তো তখন সেটি ছিল, আমরা যদি তখন দেখি যে 2016 সালে চায়নার বিনিয়োগের অবস্থা কেমন ছিল বাংলাদেশে, সেই সময় আমাদের বাংলাদেশে আমাদের যে টোটাল এফডিআই রয়েছে, এফডিআই স্টক রয়েছে, যেটাকে আমরা টোটাল এফডিআই বলছি, সেই এফডিআই এর মাত্র 1.6% শেয়ার ছিল চায়নার। তখনকার বিনিয়োগ ছিল, এফডিআই ছিল মাত্র $241 মিলিয়ন চায়নার। তো এই 2016 সালে যদি আমরা আরো দুটি মেজর পাওয়ার ইউএস এবং ইন্ডিয়ার অবস্থান দেখি, ইউএস ছিল টপ এফডিআই সোর্স বাংলাদেশের এই সময়, মানে 1 নম্বরে ছিল। অন্যদিকে ইন্ডিয়া ছিল 11 নাম্বার সর্ববৃহৎ এফডিআই সোর্স বাংলাদেশের। তো ইউএস এর যদি আমরা তখন দেখি যে ইউএস এর $3.3 বিলিয়ন এফডিআই ছিল বাংলাদেশে স্টক, এবং সেটি এবং অন্যদিকে ইন্ডিয়ার যদি দেখি $342 মিলিয়ন। অর্থাৎ চায়নার চাইতে ইন্ডিয়া এবং ইউএস দুটোই অনেক এগিয়ে ছিল। কিন্তু এই 2016 সালের শি জিনপিং এর ভিজিটের পর আমরা দেখি যে এই গ্রাফটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে, রিভার্স হয়ে গিয়েছে। চায়না এই দুটো দেশকেই টপকে গিয়েছে, দুটোতেই এফডিআই, এবং আরেকটি বড় ইন্ডিকেটর হলো যে প্রাইভেট সেক্টরে প্রাইভেট লোন, এক্সটার্নাল ডেট, যেটা আমরা প্রাইভেট সেক্টর যে বাইরে থেকে লোন নিয়ে থাকে, দুটোতেই প্রাইভেট সেক্টরের লার্জেস্ট ক্রেডিটর হয়েছে চায়না। এবং এফডিআই সোর্সে আমরা যদি দেখি যে যেটি টপ 10-এর মধ্যেও ছিল না 2016 সালে, সেটি 2025 সালে এসে চায়নাকে দেখা যাচ্ছে সে তৃতীয় সর্ববৃহৎ এফডিআই সোর্স বাংলাদেশের জন্য। এবং এই যে আমি বললাম 2016 সালে চায়নার 1.6% ছিল টোটাল এফডিআইতে তাদের শেয়ার বাংলাদেশে, সেটি 2025 সালে 10%-এ জাম্প করেছে। এবং অন্যদিকে আমরা যদি, এবং এই যে $241 মিলিয়ন যে ছিল, সেটি $2 বিলিয়ন উন্নীত হয়েছে গত 10 বছরে। যদিও যে $40 বিলিয়ন কমিটমেন্ট করেছে সেটির সঙ্গে যদি তুলনা করি তাহলে এটি আসলে ফ্র্যাকশন, কিন্তু মানে এই কমিটমেন্টের সঙ্গে আসলে সেইভাবে কোনো বিনিয়োগ আসেনি। কিন্তু তারপরেও আমরা দেখি যে গত 10 বছরে 2016-র পর চায়নার বিনিয়োগের যে নাম্বার, সেটি একটা র্যাডিক্যাল চেঞ্জ এসেছে। এবং আমরা যদি দেখি এই 10 বছরে আমরা যদি ইউএস এর অবস্থান দেখি, যেটি টপ এফডিআই সোর্স ছিল 2016 সালে, সেটি কিন্তু 2025 সালে এসে এখন নাম্বার 7-এ চলে গিয়েছে। এবং তাদের যে শেয়ার আমরা যদি দেখি, 22%
থেকে 5 পয়েন্টে নেমে এসেছে টোটাল যে আমাদের এফডিআই স্টক, এবং তাদের যেখানে হাইয়েস্ট এফডিআই ছিল $3.3 বিলিয়ন, সেটি নেমে $1 বিলিয়ন নেমে এসেছে 2025 সালে। অন্যদিকে ইন্ডিয়া যদি আমরা দেখি, ইন্ডিয়া কিন্তু ইউএস এর পরেই অর্থাৎ অষ্টম বৃহৎ এখন, যদিও ইন্ডিয়ার গত 10 বছরে কিছুটা বেড়েছে। যে আমরা যদি দেখি যে এফডিআই স্টকে তাদের যে শেয়ার সেটি আগে ছিল 2016 সালে ছিল 2%, সেটি এখন 4.6%-এ উঠেছে, প্রায় ডাবল হয়েছে। কিন্তু আমরা যদি ভলিউমে দেখি মাত্র $922 মিলিয়ন এখন 2025-এ, যেটি 2016 সালে ছিল $341 মিলিয়ন। এটি যদিও দেখা যাচ্ছে যে এটি বেড়েছে গত 10 বছরে, কিন্তু আমরা যদি গত 2-3 বছরের ট্রেন্ড দেখি, ইন্ডিয়া থেকে কিন্তু ইনভেস্টমেন্ট আবার ড্রাস্টিক্যালি কমেছে। কেন কমেছে? কারণ ইন্ডিয়া ব্যাক যে প্রজেক্টগুলো, বিশেষ করে 5ই আগস্টের পর, এগুলো অনেক প্রজেক্টই রিভিউ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং রিভিউতে দেখা যায় যে তাদের যে অ্যাপ্রুভাল অর্থাৎ রিলিজ করার যেই প্রসেস সেটি অত্যন্ত স্লো, এবং অনেক ক্ষেত্রে যেই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেখানে ওভার রেটেড রয়েছে। এসব বিভিন্ন কারণে, বিশেষ করে তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে, অনেক বেশি স্লো রিলিজের কারণে অনেক প্রজেক্টই বাদ পড়েছে, ফলে তাদের ইনভেস্টমেন্টটা কমে এসেছে। এবং আমরা যদি দেখি গত 10 বছরে বাংলাদেশের যে গ্রোথ, আমরা 6 থেকে 7% কিন্তু গ্রোথ দেখেছি, এবং বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হয়েছে। এবং সেখানে আমরা যদি চায়নার ইনভেস্টমেন্টটা দেখছি যে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে, কারণ চায়না আমাদের বাংলাদেশে যে মেগা প্রজেক্টগুলো হয়েছে গত 10 বছরে, সেখানে চায়নার ইনভেস্টমেন্টটা, চায়না ব্যাক প্রজেক্টগুলো সবচেয়ে বেশি ছিল। আমরা যদি দেখি পদ্মা ব্রিজ, রেল লিঙ্ক, তারপরে আপনার আমাদের চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট সহ এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তাদের হিউজ ইনভেস্টমেন্ট আসলে আমরা চায়নার পেয়েছি। যে কারণে আমাদের কিন্তু যে 6.7% গ্রোথটা আমরা দেখেছিলাম, সেটি কিন্তু পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট ব্যাকড গ্রোথ ছিল, প্রাইভেট সেক্টর ড্রিভেন ছিল না। এবং সেটি পাবলিক সেক্টর ব্যাকড ইন আ সেন্স যে এই যে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছিল সরকার, সেখানে অনেক বিদেশি বিনিয়োগ এসেছে, সরকারের বিনিয়োগ হয়েছে, সেটার কারণে আমাদের গ্রোথটা হয়েছিল। তো এবার আমরা যদি দেখি যে শুধু এফডিআই, যেটি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটি কিন্তু বাংলাদেশের একটি মানে কোর ইনফ্লো, সেটি একটি দেশে অনেক শক্তিশালী করে আমাদের যে রিজার্ভ, এবং আমাদের এটি ডিরেক্ট যেহেতু আমাদের বিনিয়োগ হয়, এমপ্লয়মেন্টে অনেক গুরুত্ব বহন করে। কিন্তু আরও একটি ইন্ডিকেটর আছে, সেটি হলো ক্রেডিটর, টপ ক্রেডিটর, অর্থাৎ কারা আমাদেরকে সবচেয়ে বেশি লোন দিচ্ছে। আমরা যদি প্রাইভেট সেক্টরে দেখি, প্রাইভেট সেক্টরের টপ ক্রেডিটর এখন কিন্তু চায়না। আমরা জাস্ট 5 বছরে এই গ্রোথটা হয়েছে, গত 5 বছরে। আমরা যদি জাস্ট 2020 সালে দেখি যে আমাদের যে টোটাল প্রাইভেট সেক্টরের ক্রেডিট মানে এক্সটার্নাল ডেট রয়েছে, তার মাত্র 7.5% শেয়ার ছিল চায়নার জাস্ট 2020 সালে। সেটি কিন্তু 2025 সালে 34% হয়েছে, এবং চায়না এখন আমাদের লার্জেস্ট ক্রেডিটর। এবং অন্যদিকে আমরা যদি এখানে কিন্তু আমাদের টপ 10-এর মধ্যে ইন্ডিয়া ক্রেডিটর হিসেবে নেই। এবং আমরা যদি ইউএস এর দিকে দেখি, ইউএস কিন্তু 2020 সালে সেকেন্ড লার্জেস্ট ক্রেডিটর ছিল বাংলাদেশের জন্য, সেটি এখন কমে এখন সে 4th লার্জেস্ট হয়েছে। কারণ তার শেয়ার কমেছে, ডাবল কমেছে, 7.6% 2025-এ, যেটি 14%-এর উপরে ছিল 2020 সালে। এবং ইউএস এর যে টোটাল ক্রেডিট যদি প্রাইভেট সেক্টর দেখি, মাত্র $751 মিলিয়ন। তো আমরা যদি গ্যাপটা দেখি ইউএস এবং চায়নার ক্রেডিটার হিসেবে, তাহলে এটি আসলে হিউজ, কারণ চায়নার $3.37 বিলিয়ন ক্রেডিট, যেটি 34% আমাদের প্রাইভেট সেক্টরের। অন্যদিকে ইউএস এর মাত্র 7.6%, যেখানে $751 মিলিয়ন। তো এখানে কিন্তু একটা হিউজ গ্যাপ। তো এই কারণে এভাবে আসলে আমরা গত 1 দশকে দেখেছি চায়না কিভাবে বাংলাদেশের একটি শীর্ষ বিনিয়োগকারী দেশ হিসেবে গড়ে উঠেছে। এবং যে কারণে আমরা দেখছি যে নতুন সরকার আসার পর বিনিয়োগের দিক থেকে চায়নাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। যে কারণে আমরা এই প্রধানমন্ত্রীর সফরে দেখেছি চায়না আরও অনেকগুলো কমিটমেন্ট করেছে বাংলাদেশে তিস্তা প্রজেক্ট ম্যানেজমেন্টে। ইভেন তারা আমাদেরকে ইকোনমিক করিডোরে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
এবং তারা আমাদের রিভার সংক্রান্ত অনেকগুলো প্রজেক্টও তারা আমাদের সঙ্গে আমাদেরকে ফাইন্যান্স করার কমিটমেন্ট করেছে। তাদের আরো বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান এখন এই সফরের সময় বাংলাদেশে বিনিয়োগ চুক্তি করেছে। তো এগুলো থেকে বোঝা যায় যে সামনের দিনে চায়না থেকে আমাদের বিনিয়োগ আরো বেশি আসবে। এখন প্রশ্ন, চায়না থেকে এখানে রিস্ক কি? চায়না যে আমাদের সর্ববৃহৎ ক্রেডিটার, এটা কিভাবে হলো সেটি যদি আগে একটু ব্যাখ্যা করি। যে এখন কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর চাইনিজ গার্মেন্টস কোম্পানি বাংলাদেশে শিফট করে যাচ্ছে, রিলোকেট করছে তাদের ট্রেড ওয়ারের কারণে। অর্থাৎ চায়না থেকে ইউএসএ এক্সপোর্ট করতে হলে যেই তাদেরকে শুল্ক দিতে হয়, বাংলাদেশ থেকে দিলে তাকে কম দিতে হবে। সেই দিক থেকে অনেক রিলোকেশন হচ্ছে। এবং আমরা যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট আগে ইউরোপের বাজার থেকে করতাম, সেই একই মানের কিন্তু এখন চায়না দিতে পারছে আরো কম দামে। এবং তাদের লোন দেওয়ার যে কন্ডিশনগুলো, সেগুলো অন্যান্য দেশের চাইতে অনেক সহজ, যে কারণে আমরা চায়না থেকে প্রচুর লোন নিচ্ছি। এখন সামনের দিনে এটি বোঝা যাচ্ছে যে আরো বেশি বাড়বে। তো এইটার আসলে আমাদের রিস্ক ফ্যাক্টরও কিন্তু এখানে আছে। যেমন এখানে যেহেতু এই যে লোন আমরা যখন নেই, এটা যখন কমার্শিয়াল লোন হয়, কমার্শিয়াল লোনগুলো কিন্তু রেটও অনেক হাই থাকে। রেট যখন হাই থাকে তখন সেগুলো যদি আমরা প্রপারলি ইমপ্লিমেন্টেশন না করতে পারি, আমাদের যদি গভর্নেন্স না থাকে, তাহলে কিন্তু আমরা ডেট ট্র্যাপে পড়ার একটা আশঙ্কা থাকে, যেটা শ্রীলঙ্কাতে হয়েছে। তখন কিন্তু শ্রীলঙ্কাতে আমরা দেখেছি তাদের পোর্ট তারা নিয়ে নিয়েছে। এটা স্বাভাবিক ঘটনা, কোনো দেশ যখন আপনাকে ফাইন্যান্স করবে তার স্বার্থটা তারাও দেখবে। তো আমরা কতটা আমাদের স্বার্থ দেখব, বা কতটা গভর্নেন্স বা আমাদের ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি আমরা কতটা গ্রো করতে পারবো, সেটি এখন আসলে আমাদের চ্যালেঞ্জ। আমরা যদি দেখি যে অনেক কিন্তু মেগা প্রজেক্ট আমাদের গত 10 বছর হয়েছে, কিছু এরকম বড় বড় কিছু প্রজেক্ট আছে যেগুলো থেকে আমাদের কোনো রেভিনিউ আসছে না, কারণ এই প্রজেক্টগুলো আমাদের ওভার রেটেড ছিল, ওভার প্রাইসিং করেছি আমরা, এখানে অনেক বেশি করাপশন হয়েছে। ফলে যে পরিমাণ রেভিনিউ আসছে সেটি দিয়ে আমরা ডেট সার্ভিসিং করতে পারছি না। যখন আমরা ওই রেভিনিউ দিয়ে ডেট সার্ভিসিং করতে না পারবো, তখন কিন্তু আমরা ডেট ট্র্যাপে পড়ে যাব। তো সেই জিনিসগুলো একটা বড় কনসার্ন রয়েছে, যেগুলো আসলে সরকার, যেটা আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেখান থেকে লেসন নিয়ে আসলে আমরা শিখতে পারি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।